আসসালামু আলাইকুম। এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউসি 38 42 43 আইসিটি কিভাবে কাজ করে এবং এইটার সার্কিট ডায়াগ্রাম শেয়ার করব। প্রথমে আমি একটা আইসি নিয়ে নিচ্ছি এখান থেকে 8 পিনের আইসি। ইউসি 38 42, ওকে। 42 এবং 43 একই সার্কিটে ব্যবহার করতে পারবেন। একই সার্কিটে 42 অথবা 43 আইসি ব্যবহার করা যাবে। আমি এখানে সার্কিট ডায়াগ্রাম বানিয়ে দেব এবং সেই সাথে এই সার্কিটটা নিয়ে আলোচনা করব কোন পিনের কি কাজ। আপনারা নিজে নিজেই যেন সার্কিটগুলো বানাতে পারেন এবং কিভাবে কাজ করে, কোন পিনের সাথে কিভাবে রেজিস্টর লাগাবেন, কত মানের রেজিস্টর দরকার হয়, সেসব বিষয়ে আলোচনা করব। মূল কথা হচ্ছে এসএমপিএস এর এই যে আইসি, এই আইসিটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো এসএমপিএস নয়, আপনারা যে কোনো এসএমপিএস পাওয়ার সাপ্লাই, যেগুলো বিশেষ করে ফ্লাইব্যাক এসএমপিএস, সেগুলোর সাথে এই ডায়াগ্রামটা কাজ করে, ভালো কাজ করে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 8টি পিন। এখানে যে কাটা দাগ অথবা এই কোণাতে একটা ডট থাকে, তো এই ডট চিহ্ন হাতের বাম দিকে রেখে, ঠিক যেমন ছবিতে দেখাচ্ছে, হাতের বাম দিকে রেখে এখান থেকে পিন গণনা শুরু হয়। এটা হলো 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। সার্কিট তৈরি করার জন্য আমাদের এই 8টি পিন বাইরে আছে এবং আইসির ভেতরে অসংখ্য কানেকশন, অসংখ্য ডায়াগ্রাম। আমি যদি এই সার্কিটের ডাটা শিট দেখাই, ডাটা শিটের মধ্যে যে এই ছবিটি দেখছেন, এখানে যে ছবিটি দেখছেন, ছবিটি মনে হচ্ছে কতটা জটিল, তাই না? কিন্তু না, এখানেও সহজভাবে দেখানো হয়েছে এবং এটা যদি আরও নিখুঁতভাবে দেখানো যায় তাহলে আপনার মাথা ঘুরে যাবে, এতটা জটিল। এবার চিন্তা করুন তো, এআইসিটার মাত্র 8টি পিন, তাহলে কতটা সহজ করে দিয়েছে কোম্পানিগুলো আমাদের জন্য। মাত্র 8টি পিন। এই 8টি পিনের মধ্যে 8টি পিনের মধ্যে এখানে যে 7 নাম্বার পিন, আমি আজকের ভিডিওটা একেবারে স্বচ্ছ এবং স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে একবার দেখলে দুইবার দেখার প্রয়োজন না পড়ে। 8টি পিন, কোন পিনে কিভাবে কোথায় রেজিস্টর ক্যাপাসিটর দিবেন এবং এসএমপিএস কিভাবে চালাবেন, একেবারেই সহজ করে বলার চেষ্টা করব। বিশেষ করে 7 নাম্বার পিন, এই পিনে ভিসিসি পজিটিভ ভোল্টেজ দিতে হয়। এখানে ভিসিসি পজিটিভ ভোল্টেজ দিতে হয়, ওকে। 7 নাম্বার পিন হলো ইনপুট ভোল্টেজের পিন, অর্থাৎ ধরুন আপনি এখানে 12 ভোল্ট দিবেন। আর 5 নাম্বার পিন, এই পিনটা হচ্ছে নেগেটিভ পিন। হ্যাঁ, আমি লেয়ার বানিয়ে দিচ্ছি। এই যে এটা হলো 5 নাম্বার পিন। 5 নাম্বার পিন হচ্ছে নেগেটিভ পিন, কারণ আইসিটাকে চালাতে যে নেগেটিভ পজিটিভ ভোল্টেজের দরকার হয়, সেটা হচ্ছে এই 5 নাম্বার পিনে নেগেটিভ দিতে হবে এবং 7 নাম্বার পিনে পজিটিভ দিতে হবে। আইসির ভিতরে কোম্পানি ডায়াগ্রামটি কমপ্লিট করার পর তাদের মনে হয়েছে এবং আইসিটা পিনগুলো বের করতে যেন সহজ হয় এবং ডাটাবেজের খুব কাছাকাছি থেকে যেন টার্মিনালগুলো বের করতে পারে, তাই এই পিনগুলো খুব একটা পরিকল্পিতভাবে বানানো হয় না। যেটা যেখানে সহজ মনে হয় সেটা সেরকমভাবে কোম্পানি বসিয়ে দেয়।
এবং কিছু আইসির ক্ষেত্রে এটা সিরিয়াল বাই সিরিয়ালে থাকলেও ম্যাক্সিমাম আইসির ক্ষেত্রে সিরিয়াল বাই সিরিয়ালে থাকে না। তো বন্ধুরা 8টি পিনের মধ্যে 2টি পিনের যে কাজ 8টি পিনের মধ্যে 2টি পিনের যে কাজ সেটা তো ইতিমধ্যে বললাম। তারপরও আমি লিখে দিব। এই ছবিটা কমপ্লিট করার পর আমি এই ছবির স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব। 12 ভোল্ট 12 ভোল্ট ইন, ওকে, IN ইনপুট 12 ভোল্ট। বন্ধুরা এটা হলো ইনপুট 12 ভোল্ট। আর বিপরীত পাশে অর্থাৎ 5 নাম্বার পিন, সেখানে হবে GND গ্রাউন্ড, এখানে হবে গ্রাউন্ড। বন্ধুরা আইসিটি আপনারা যখন এই সার্কিটটা হাতে যখন সার্কিটটি বানাবেন তখন আইসিটা ভালো আছে কিনা এটা দেখাটা কিন্তু খুব জরুরি। আপনি পুরো সার্কিট কমপ্লিট করার পর সার্কিটটা আসলে কি ডায়াগ্রাম বানাতে ভুল হলো নাকি আইসি নষ্ট, এটার কিন্তু একটা কনফিউশন থেকে যায়। তো আইসি ভালো আছে কিনা এটা জানার জন্য, বেসিকভাবে জানার জন্য, মানে প্রাথমিকভাবে আপনি যেন ফাইন্ড আউট করতে পারেন যে আইসিটা ঠিক আছে কি ঠিক নাই। মূলত আইসিটা নষ্ট হলে হিট হয় এবং অনেক ক্ষেত্রে হিট হয় না। বন্ধুরা এখানে 12 ভোল্ট ইনপুট করবেন পাওয়ার সাপ্লাই থেকে, ওকে। গ্রাউন্ড 5 নাম্বার পিন, এখানে যে 5 নাম্বার পিন গ্রাউন্ড মানে নেগেটিভ, পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ থাকে, কালো তার থাকে, সেটা 5 নাম্বার পিনে আসবে। এবং 6 নম্বর পিন পরে আসছি, 7 নাম্বার পিনে পজিটিভ প্লাস যেটা লাল তার, ঠিক আছে। এরকমভাবে দেওয়ার পর 8 নাম্বার পিন, 8 নাম্বার পিনে 5 ভোল্ট পাবেন। এটা হচ্ছে আপনি ধরে নিতে পারেন 78.5। আমি সহজ করে বোঝানোর জন্য বলছি। এখানে যে 8 নাম্বার পিন, এই 8 নাম্বার পিনটি হচ্ছে 78.5-এর আউটপুট। তাহলে 78.5-এ যদি আপনারা 12 ভোল্ট ইনপুট করেন তাহলে আউটপুট কত পাবেন? 5 ভোল্ট। ইনপুটে যদি 9 ভোল্ট দেন তারপরও 5 ভোল্ট পাবেন। ইনপুটে আপনি 8 ভোল্ট দিলেও 78.5-এর আউটপুট দিয়ে 5 ভোল্ট পাবেন। ইনপুটে আপনি 24 ভোল্ট দিলেও আউটপুটে এখানে 5 ভোল্ট পাবেন, তাই না? তো এটা হচ্ছে, এটা ভেতরে একটা জেনার ডায়োড দেওয়া থাকে যেটার অ্যাম্পিয়ার খুব কম হয়, কিন্তু এখানে ফিক্সড 5 ভোল্ট পাওয়া যায়। এটা হচ্ছে 5 ভোল্টের একটা রেফারেন্স ভোল্টেজ, রেগুলেটর ভোল্টেজ। এই পিনটাকে উল্লেখ করা হয় ভি রেফারেন্স দিয়ে। ডাটা শিটে এটা উল্লেখ থাকে, ভি রেফারেন্স লেখা থাকে, ওকে। 8 নাম্বার পিন ভি রেফ মানে ভি রেফারেন্স, ভোল্টেজ রেফারেন্স। তো বন্ধুরা আপনারা প্রথমে এতটুকু সার্কিটটা বানাবেন। 5 নাম্বার পিন গ্রাউন্ড, 7 নাম্বার পিন পজিটিভ, এইখানে 12 ভোল্ট ইনপুট করার পরে 8 নাম্বার পিন দিয়ে 5 ভোল্ট আসবে। আপনি এখনও ফ্রিকোয়েন্সি পাবেন না, এখানে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ দেওয়ার পরেও ফ্রিকোয়েন্সিটা পাবেন না। কেন? কারণ ফ্রিকোয়েন্সি নেয়ার জন্য আপনাকে ডিসাইড করতে হবে আপনি এটা কোন কাজে ব্যবহার করবেন, ফ্রিকোয়েন্সি কতটা দরকার, এবং সে অনুযায়ী ক্যাপাসিটার এবং রেজিস্টর দিতে হবে। তারপরেও আপনি ফ্রিকোয়েন্সি আউটপুট পাবেন না। কেন? কারণ এখানে যে কম্পারেটর আছে যেটা ফিডব্যাক প্রোটেকশন দেয়, এই প্রোটেকশনে আপনাকে আপনি আউটপুট নেবেন নাকি নেবেন না সেটা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করতে হবে। সেটা কিভাবে আমি খুব সহজে দেখাবো। বন্ধুরা বাকি থাকলো আরও 5টি পিন। আমি ইতিমধ্যে 3টা পিনের কাজ করেছি। তার মধ্যে থেকে এটা হলো 8 নাম্বার পিনে 5 ভোল্ট আউট, আউট।
5 ভোল্ট, এটা হচ্ছে আউট 5 ভোল্ট। আমি তিনটা পিনের আমি তিনটা পিনের বর্ণনা করলাম, বাকি থাকলো আরো 5টা পিন। 5টা পিনের মধ্যে 6 নাম্বার পিন, এটা সরাসরি চলে যায় একটা রেজিস্টর হয়ে। এখানে একটা খুব কম মানের রেজিস্টর থাকে, যেমন সাধারণত 10 ওমের, 22 ওমের, 33 ওমের থেকে সর্বোচ্চ 47 ওম। 47 ওম সাধারণত এসএমপিএস এর জন্য 22 ওম থেকে 33 ওমের মধ্যে ব্যবহার করবেন, এটা সবচাইতে বেস্ট হয়। 10 ওমেও ব্যবহার করতে পারেন, বাট 22 ওম থেকে 33 ওমের মধ্যে যে কোনো একটি। এরপরে চলে যাবে সরাসরি মসফেটের মসফেটের 1 নাম্বার পিনের সাথে, কারণ এই 6 নাম্বার পিন দিয়েই যে পিডাব্লিউএম সিগন্যাল সেটা আউট হয়, এবং এটা দিয়েই মূলত মসফেট রান করেন। এই পিনে আমি লিখে দিলাম পিডাব্লিউএম আউট আউট। এখানে লিখে দিলাম পিডাব্লিউএম আউট। বন্ধুরা, 8টি পিনের মধ্যে 4টা পিনের কাজ ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি, এবং কোন পিনের কি কাজ কিভাবে কাজে লাগাতে হয় সেটাও বলে দিয়েছি। এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, এখানে যে 12 ভোল্ট, এই 12 ভোল্ট আইসিতে ইনপুট হচ্ছে, কারণ পুরো আইসি একটা প্রসেসর। পুরো প্রসেসরটা চলার জন্য পিওর ডিসি ভোল্টেজ দরকার। এটাকে পিওর রাখার জন্য অবশ্যই ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করবেন। গ্রাউন্ড এবং 12 ভোল্টের মাঝে একটা ক্যাপাসিটর, তাহলে কি হবে, এখানে পিওর ডিসি ভোল্ট পাবে এবং আইসি স্মুথ ভাবে চলবে। এরপর নিচে দেখুন 5 ভোল্ট। 5 ভোল্টে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করার দরকার নাই, কারণ ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ডিলে কাজ করবে। এখানে ব্যবহার করবেন পিএফ ক্যাপাসিটর, অর্থাৎ 104 মানের একটা ক্যাপাসিটর 8 নাম্বার পিন থেকে 5 নাম্বার পিন, যেহেতু 5 নাম্বার পিন গ্রাউন্ড এবং 8 নাম্বার পিন পজিটিভ 5 ভোল্ট, এজন্য গ্রাউন্ড থেকে 5 ভোল্টের সাথে একটা পিএফ ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, তাহলে এই 5 ভোল্টটা অনেক পিওর থাকবে। ওকে, পিএফ ক্যাপাসিটরগুলো রিপল এবং কোনো ধরনের স্পাইক যদি থাকে সেটাকে চুষে নেয়। বন্ধুরা, নিচে বাকি থাকলো 1 থেকে 4 নাম্বার পিন পর্যন্ত। এখন 1 থেকে 4 নাম্বার পিন পর্যন্ত এই পিনগুলোর কাজ কি? প্রথমে যদি আমি 1 নাম্বার পিন থেকে শুরু করি, 1 থেকে 4 নাম্বার পিন, এই পিনগুলো বোঝার জন্য ডাটা শিট ফলো করতে হবে। এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে 1 এবং 3। দেখুন, 1/3, 2/4, 3/5। আসলে এরকম ভাবে কোডগুলো লেখার কারণ কি? কারণ হলো, এই আইসিটা 8 পিনের হয় এবং 16 পিনের হয়। যেটা 16 পিনের এটা দ্বিগুণ, অর্থাৎ বড় আইসি। আর সাধারণত যেটা সবচাইতে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে 8 পিন, অর্থাৎ এখানে যে আইসিটা দেখানো হচ্ছে এটা হচ্ছে 8 পিনের। 8 পিনের আইসির ক্ষেত্রে 1 নাম্বার পিন হচ্ছে কম্পানসেশন পিন। কম্পানসেশন পিন সেটা কি জিনিস? একটু খেয়াল করলে দেখবেন,
কম্পেনসেশন পিন সরাসরি ফিডব্যাক যে কম্পারেটর সরাসরি পিডাব্লিউএম ল্যাচিং সার্কিটে চলে যাচ্ছে। এখানে যে লজিক গেট হয়ে এই লজিক গেটে কোনোভাবে যদি 1 ভোল্ট প্রবেশ করে, অর্থাৎ 1 ভোল্টের উপরে যদি এখানে চলে আসে, তাহলে পুরো সিস্টেমটি বন্ধ থাকে, এবং 1 ভোল্টের নিচে যদি থাকে তাহলে পুরো সিস্টেমটি রান করে, কোনো সমস্যা হয় না। মূলত 1 নাম্বার পিন, দেখুন 1 নাম্বার পিনের পর এখানে দুইটা ডায়োড ব্যবহার করছে। কারণ এখানে দুইটা ডায়োড ব্যবহার করার কারণ হলো যে এই সার্কিটটা কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমরা এখানে যে ফিডব্যাকটা দিব এই ফিডব্যাকটা আমাদের সেকেন্ডারি হাই ভোল্টেজ থেকেও আমরা নিতে পারি, যার কারণে এখানে দুইটা প্রোটেকশন ডায়োড, সেই সাথে রেজিস্টর এবং একটা জেনার ডায়োড দেওয়া হয়েছে। যখনই আমাদের এখানে 1 ভোল্ট প্লাস হবে তখনই পুরো আইসি পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। তো এখানে ফিডব্যাকটা এরকম সিস্টেমে করা হয়, আপনার 2 নাম্বার পিনটা ফলো করুন। এটা হচ্ছে 2 নাম্বার পিন। আমরা প্রথমে যে অক্ষরগুলো লেখা আছে, যেমন এখানে 5, 11, 7, 14, অর্থাৎ 16 নাম্বার আইসির ক্ষেত্রে, বড় আইসির ক্ষেত্রে 14 নাম্বার পিন ভিসিসি, কিন্তু সচরাচর সাধারণ যে 8 পিনের আইসি সেটার ভিসিসি পিন হলো 7 নাম্বার। অবশ্যই প্রথমের যে অক্ষরগুলো আমরা সেটা ফলো করব, প্রথমে যে অক্ষরগুলো থাকে। তো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, 2 নম্বর পিন কম্পারেটরের, আমি ছবিটা যদি একটু জুম করি, বন্ধুরা এটা খেয়াল করুন, এটা হচ্ছে 2 নাম্বার পিন ভোল্টেজ ফিডব্যাক। 1 নাম্বার পিন হচ্ছে কম্পেনসেশন পিন, হ্যাঁ, কম্পেনসেশন পিন, এবং 2 নম্বর পিন হচ্ছে ভোল্টেজ ফিডব্যাক। এই ভোল্টেজ ফিডব্যাক কিভাবে কাজ করছে? এইটা সাধারণ যে ইরর অ্যাম্পলিফায়ার একটা কম্পারেটর, এবং এইটা হচ্ছে সেম একই ইরর অ্যাম্পলিফায়ারের নন ইনভার্টিং পিন, অর্থাৎ প্লাস চিহ্ন যেখানে থাকে সেটাকে নন ইনভার্টিং বলে। এই নন ইনভার্টিং পিন অলরেডি 2.5 ভোল্ট দেয়া থাকে। এই 2.5 ভোল্ট আসে 5 ভোল্টের যে রেগুলেটর, অর্থাৎ 5 ভোল্টের যে রেফারেন্স ভোল্টেজ, সেটা থেকে এই যে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে, গেটের মাধ্যমে 2.5 ভোল্ট নন ইনভার্টিংকে দেয়া হয়। এবং ইনভার্টিং পিন, আচ্ছা, এখানে নন ইনভার্টিং পিনকে 2.5 ভোল্ট দেয়া হয়, এবং নন ইনভার্টিং পিন অর্থাৎ 2 নাম্বার পিন যদি আমরা 2.5 ভোল্টের নিচে রাখি, 2 নম্বর পিনে যদি আমরা 2.5 ভোল্টের নিচে রাখি, তাহলে এখানে একটা পজিটিভ সিগন্যাল আসবে। পজিটিভ সিগন্যাল আসা মানেই 1 ভোল্টের বেশি, 1 ভোল্টের বেশি আসা মানেই এই সার্কিটটা অফ থাকবে, তাই না? এই সার্কিটটা অফ থাকবে। তো এই সার্কিটটা তৈরি করার জন্য আমাদের সার্কিটটাকে এইরকমভাবে অফ রাখতে হবে। কিভাবে? এখানে যে 2 নাম্বার পিন আছে, এই 2 নাম্বার পিন সরাসরি গ্রাউন্ড করে দিতে হবে। এই যে 2 নাম্বার পিন এইরকমভাবে গ্রাউন্ডের সাথে দিয়ে দিতে হবে। তো গ্রাউন্ডের সাথে যদি দেয়া হয় তাহলে কি ঘটবে? এখানে যেটা ঘটবে, আমাদের নন ইনভার্টিং পিনে যেহেতু ভোল্টেজ বেশি আছে এবং ইনভার্টিং পিনে কোনো ভোল্টেজ নাই, সেহেতু কম্পারেটরের আউটপুটে একটা হাই সিগন্যাল থাকবে, পজিটিভ। এজন্য আউটপুট যে পিডাব্লিউএম সেটা আসবে না, তবে পিডাব্লিউএম তৈরি হবে, ফ্রিকোয়েন্সি তৈরি হবে, বাট আমরা এখানে আউটপুটটা যদি দেখায়, আউটপুট স্টেজে 2টা ট্রানজিস্টর দিয়ে টোটেম পোল করা থাকে। আউটপুট স্টেজে 2টা ট্রানজিস্টর ইউজ করা হয়, একটা 5 নাম্বার পিন থেকে এবং আরেকটা হচ্ছে 7 নাম্বার পিন থেকে, অর্থাৎ গ্রাউন্ড থেকে এবং ভিসিসি থেকে। আর এইটার যে আউটপুট সেটা হচ্ছে 6 নাম্বার পিন, অর্থাৎ 2টা ট্রানজিস্টরের আউটপুট হয় 6 নাম্বার পিন। অনেক ক্ষেত্রে এমনটা হয়
যে পুরো আইসি ভালো থাকে কিন্তু ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে যায়, তখনও আইসিটাকে নষ্ট হিসাবে ধরতে হবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম 1 নাম্বার এবং 2 নাম্বার পিনের কথা। 1 নাম্বার হচ্ছে কম্পানসেশন পিন। এটা সরাসরি ফিডব্যাক। আমরা এটাকে যদি গ্রাউন্ড করি, অর্থাৎ 1 নাম্বার পিনকে যদি গ্রাউন্ড করি, আমি যদি এখানে মার্ক করে দেখাই, এই জায়গাটা যদি আমরা সরাসরি গ্রাউন্ডের সাথে যুক্ত করি 1 নাম্বার পিন, তাহলে পুরো আইসি হাই সিগন্যালে চলবে, অর্থাৎ ডিউটি সাইকেলটা সর্বোচ্চ ডিউটি সাইকেলে চলে যাবে। এজন্য আমাদের যেটা করতে হবে, পিন নাম্বার 2, পিন নাম্বার 2কে আমরা গ্রাউন্ড করে দিলাম। পিন নাম্বার 2 গ্রাউন্ড করলাম। এখন পিন নাম্বার 2 যদি গ্রাউন্ড করি, তাহলে পিন নাম্বার 2 আমরা যেহেতু গ্রাউন্ড করলাম, তার মানে কম্পারেটর সবসময় আউটপুটে একটা হাই সিগন্যাল রাখবে, অর্থাৎ আইসিটাকে একটা প্রোটেকশন মোডে রাখবে। আর 1 নাম্বার পিন হচ্ছে আমাদের ফিডব্যাক পিন। এই যে 1 নাম্বার পিন, এটা হচ্ছে ফিডব্যাক পিন। আমি লিখে দিচ্ছি এফ বি, সংক্ষেপে লিখে দিচ্ছি এফ বি। ওকে, অর্থাৎ ফিডব্যাক। আপনারা একটু বুঝে নেবেন, এখানে সংক্ষেপে লিখছি, আপনারা একটু বুঝে নেবেন। 1 নাম্বার পিন হলো ফিডব্যাক পিন। এখন এই ফিডব্যাকটা কিভাবে কাজ করবে? 1 নাম্বার পিন ফিডব্যাক পিন, এই ফিডব্যাকটা কাজ করবে কিভাবে সেটা যদি বলি, এই কম্পারেটরের প্লাস চিহ্ন এখানে যেহেতু 2.5 ভোল্ট আছে এবং ইনভার্টিং পিন মাইনাস, ইনভার্টিং পিনে যেহেতু আমাদের গ্রাউন্ড করা আছে 2 নাম্বার পিন, তো 2 নাম্বার পিন গ্রাউন্ড করার ফলে আমাদের এখানে সবসময় একটা হাই সিগন্যাল থাকবে, অর্থাৎ এখানে একটা পজিটিভ ভোল্টেজ থাকবে। ঠিক আছে, কিন্তু এই যে কম্পানসেশন পিন 1 নাম্বার পিন, খেয়াল করুন 1 নাম্বার পিন হচ্ছে কম্পানসেশন পিন। এই পিনটা ফিডব্যাক পিন, এই ফিডব্যাক পিনটাই হলো কম্পানসেশন পিন। ওকে, এই পিনটা থাকে হচ্ছে অপ্টোকাপলারের সাথে। অপ্টোকাপলারের 3 নাম্বার 4 নাম্বার পিন, 3 নাম্বার 3 নাম্বার পিনটা থাকে গ্রাউন্ডের সাথে। 3 নাম্বার পিন থাকে গ্রাউন্ডের সাথে, এবং আমি যদি এখানে বানিয়ে দেখাই, এটা হলো অপ্টোকাপলার। ওকে, এটা হচ্ছে 4 নাম্বার পিন, আর এটা হলো 3 নাম্বার পিন। 3 নাম্বার পিন থাকে গ্রাউন্ড। এখন এই গ্রাউন্ডটা এখান দিয়ে সরাসরি এসে এখানে প্রবেশ করে। আশা করছি বুঝেছেন। যখন আমাদের এখানে যে 1 নাম্বার 2 নাম্বার পিনে ভোল্টেজ দেওয়া হয়, অপ্টোকাপলারের 1 নাম্বার 2 নাম্বার পিনে যখন ভোল্টেজ দেওয়া হয়, এখানে এলইডি বাতি জ্বলে ওঠে। আর এলইডি বাতি যখন জ্বলে ওঠে, তখন এই গ্রাউন্ডটা শর্ট হয় এবং এখান দিয়ে আশা করছি বুঝবেন, যখন এখানে এলইডি বাতি জ্বালানো হয়, গ্রাউন্ড এখান দিয়ে গিয়ে এটাকে 1 নাম্বার পিনকে গ্রাউন্ড করে দেয়। অর্থাৎ 1 নাম্বার পিন গ্রাউন্ড হওয়া মানে, কালারগুলো মুছে দিই তখন বলছি। 1 নাম্বার পিন গ্রাউন্ড হওয়া মানে হচ্ছে এখানে যে ভোল্টেজ ছিল, এই ভোল্টেজগুলো কিন্তু গ্রাউন্ড হয়ে গেল। তার মানে আইসিটা ফুল ডিউটি সাইকেলে আবার রান করা শুরু করবে এবং সেকেন্ডারিতে ভোল্টেজ পরিপূর্ণ হয়ে গেলে সেখান থেকে 431 বা যে কোনোভাবে একটা ফিডব্যাক সিগন্যাল অপ্টোকাপলারে আবার পৌঁছে যাবে। অপ্টোকাপলার যখন মেসেজ পাবে যে ভোল্টেজ পরিপূর্ণ হয়ে গেছে, ধরুন আপনি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার একটা এসএমপিএস বানাবেন, অথবা 14 ভোল্ট
14.4 ভোল্ট 10 এম্পিয়ারের একটা এসএমপিএস বানাবেন। 14.4 ভোল্টে যখনই পৌঁছে যাবে অপ্টোকাপলার চালু হবে, এবং অপ্টোকাপলার যখন চালু হবে তখন এই পিনটাকে গ্রাউন্ড করে দেবে। কারণ ভোল্টেজ যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে এসএমপিএস রান থাকার প্রয়োজন নাই। এজন্য আইসি থেকে এই যে লজিক গেটের মাধ্যমে পিডব্লিউএম সিগন্যাল যে ডিউটি সাইকেল সেটাকে কমিয়ে দেয়। তো বন্ধুরা, এটা হলো 1 নাম্বার পিনের কাজ, যেটা কম্পেনসেশন অর্থাৎ সরাসরি যে ফিডব্যাক সেটা নিয়ন্ত্রণ করা যায়। চাইলে 2 নাম্বার পিন থেকেও করতে পারবেন, চাইলে 2 নম্বর পিন থেকেও করা সম্ভব। 1 নাম্বার পিনের সাথে মিনিমাম একটা 100K 50K রেজিস্টার ইউজ করতে হবে, এবং এটাকে 5 ভোল্টের সাথে রাখতে হবে। অর্থাৎ এখানে যে ভোল্টেজ রেফারেন্স, এখানে যে রেফারেন্স 5 ভোল্ট, এই 5 ভোল্টের সাথে রাখতে হবে। তো এটা অনেক জটিল হয়ে যায়, যদিও জটিল না, এটাও সহজ, বাট আমি এখন বললে হয়তো আপনাদের জটিল মনে হতে পারে। তো বন্ধুরা, 1 নাম্বার এবং 2 নাম্বার পিনের যে কাজ সেটা তো বললামই। 2 নাম্বার পিনকে গ্রাউন্ড করে দিলাম এবং 1 নাম্বার পিন ফিডব্যাক। এইবার আমাদের ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে, কারণ এখানে যে আউটপুট পিন পিডব্লিউএম আউটপুট, আমরা এখনো সার্কিটটাকে যে এতগুলো সাজিয়েছি তারপরেও আমরা যদি 12 ভোল্ট প্লাস মাইনাস ইনপুট করি, তারপরেও আমরা আউটপুটে কোনো ফ্রিকোয়েন্সি পাবো না। আমাদের মিটারে, অসিলোস্কোপে বা মাল্টিমিটারে কোনো ফ্রিকোয়েন্সি শো করবে না, কারণ ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে না। এখন আমাদের ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে। ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য হিসাব করে নিতে হবে যে আপনার কত ফ্রিকোয়েন্সি দরকার। অর্থাৎ আপনি যে ট্রান্সফরমারটা তৈরি করবেন বা আপনি যে সার্কিটে ইউজ করবেন, সেই সার্কিটে ফ্রিকোয়েন্সি কতটা দরকার সে অনুযায়ী আপনি হিসাব করে নেবেন। তো এই ভিডিওটা হচ্ছে পার্ট 1। পার্ট 2তে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার আমি খুব সহজ কিছু হিসাব নিকাশ দিব। আশা করি ভিডিওটা দেখবেন, অথবা এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য প্রয়োজন হবে একটা ক্যাপাসিটর এবং একটা রেজিস্টর। আমি এখান থেকে একটা রেজিস্টর নিলাম, ওয়াটার রডের একটা রেজিস্টর নিলাম, এবং সেই সাথে একটা ক্যাপাসিটর নিয়ে নিব, এবং একটা ক্যাপাসিটর নিলাম। রেজিস্টরের মান এবং ক্যাপাসিটরের মান কতটুকু হবে এটা বের করতে হবে ক্যালকুলেশন অনুযায়ী। তো বন্ধুরা, এই ক্যাপাসিটর থাকবে গ্রাউন্ডের সাথে, অর্থাৎ এখানে যে নেগেটিভ পয়েন্ট, এই নেগেটিভ পয়েন্ট থেকে 4 নাম্বার পিনের সাথে, অর্থাৎ 4 নাম্বার পিনে যে ভোল্টেজটা জমা হবে সেটা গ্রাউন্ড হয়ে বারবার গ্রাউন্ড হবে এবং বারবার এটা ডিসচার্জ হয়ে যাবে, যার কারণে ফ্রিকোয়েন্সি তৈরি হবে। তো এটা সরাসরি 5 নাম্বার পিন এবং 4 নাম্বার পিনের সাথে যুক্ত হবে পিএফ ক্যাপাসিটর, আর রেজিস্টর যুক্ত করতে হবে যে ফিক্সড 5 ভোল্ট, অর্থাৎ ফিক্সড যে 5 ভোল্ট, এই ভোল্টেজ এইখানে এইখান থেকে, অর্থাৎ 8 নাম্বার পিন থেকে 4 নাম্বার পিনের মধ্যে। তো বন্ধুরা, আমি ডায়াগ্রাম বানানোর সুবিধার্থে এরকম করে দিলাম, এবং এখান থেকে বন্ধুরা আশা করি বুঝবেন। এখানে 8 নাম্বার পিন থেকে 8 নাম্বার পিন থেকে যে একটা রেজিস্টার ব্যবহার করলাম, এটা হচ্ছে 4 নাম্বার এবং 8 নাম্বারের মাঝে। আমি এটা 8 নাম্বারে কেন দিলাম? আমি তো এটা 7 নাম্বার পিনেও দিতে পারতাম, যেখানে 12 ভোল্ট আছে। দেখুন, 7 নাম্বারে 12 ভোল্ট আছে, এটা তো ঠিক, কিন্তু এই 12 ভোল্ট আপ ডাউন করে। এই 12 ভোল্ট কম বেশি হয়। কিভাবে কম বেশি হয়?
আমাদের যখন লোড চলে তখন মেন লাইনের যে কারেন্ট, মেন লাইনের যে ভোল্টেজ সেটা আপ ডাউন হতে পারে, লোড অবস্থায় আপ ডাউন হতে পারে, কখনো লোড কম বেশি কম, কখনো বেশি, কিংবা বিভিন্ন কারণে এই ভোল্টেজটা ফ্লাকচুয়েশন হতে পারে, যেটা হচ্ছে 7 নাম্বার পিনের 12 ভোল্ট। কিন্তু 8 নাম্বার পিনের যে রেগুলেটর ভোল্টেজ এটা কিন্তু কম বেশি হবে না, কারণ এখানে জিনার ডায়োডের মতো স্টেবল ভোল্টেজের যে কনভার্টার বা রেগুলেটর যেটাই বলেন না কেন সেটা লাগানো আছে। তার মানে কি, এখানে যদি 12 ভোল্টের পয়েন্টে যদি আপনি 24 ভোল্টও দেন কিংবা 15-20 ভোল্ট দেন, তারপরেও 5 ভোল্টেই থাকবে। এবং সেখানে যদি আপনি 12 ভোল্টের কম দেন, 9 ভোল্ট দেন, 8 ভোল্ট দেন, তারপরও 5 ভোল্ট যেটা সেটা 5 ভোল্টেই থাকবে। এই কারণেই মূলত এই ফিক্সড ভোল্টেজ থেকে ফ্রিকোয়েন্সিটা দেয়া হয়, কারণ এই ভোল্টেজ যদি আপ ডাউন করে তাহলে ফ্রিকোয়েন্সিও আপ ডাউন হবে, তাই না? যেহেতু এটা ফিক্সড ফ্রিকোয়েন্সির একটা আইসি, এই কারণে এখানে ইনবিল্ট একটা 5 ভোল্টের রেগুলেটর কোম্পানি দিয়ে দেয়। এই ভোল্টেজটা নিয়ে আমরা অন্যান্য কাজেও লাগাতে পারি, বাট এটা দিয়ে মূলত স্পেশালি ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্যই এই 5 ভোল্ট যে রেগুলেটর সেটা কোম্পানি দিয়েছে। এই রেজিস্টরের মাধ্যমে এবং এখানে যে ক্যাপাসিটরের মাধ্যমে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হবে। এখন যদি আমরা সার্কিটে এই যে এখানে 12 ভোল্ট এবং এখানে গ্রাউন্ড ইনপুট করি, তাহলে আউটপুটে ফ্রিকোয়েন্সি দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? দেখতে পারবো না কারণ ফ্রিকোয়েন্সি কিন্তু তৈরি হচ্ছে, ভেতরে কিন্তু সার্কিট কাজ করছে, এবং এই সার্কিটটা যদি কোনো একটা এসএমপিএস সার্কিটের প্রাইমারিতে লাগিয়ে দেওয়া হয় একটা মসফেট দিয়ে, দিব্যি কাজ করবে, বাট আমরা মিটারে এই ফ্রিকোয়েন্সিটা দেখতে পারবো না। কেন? কারণ এখানে ফিডব্যাক দেওয়া হয়নি। এই ফিডব্যাক যদি আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করি, এই ফিডব্যাক যদি আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করি, অর্থাৎ 1 নাম্বার পিন, অর্থাৎ এই যে কম্পেনসেশন পিন যদি আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করি, তাহলে এই ফ্রিকোয়েন্সিটা দেখা যাবে। তো বন্ধুরা, এই সার্কিটটা এতটুকু বানানোর পরে আরও একটা কাজ আছে, সেটা হলো এই ফিডব্যাক থেকে তো আমরা ভোল্টেজ কম বেশি করতে পারি, তাই না? ফিডব্যাক থেকে আমাদের ভোল্টেজ কতটুকু দরকার, 12 ভোল্ট এসএমপিএস, 24 ভোল্ট, 12-0-12, 24-0-24, কিংবা আমরা ইচ্ছে মতো 5 ভোল্ট নিতে পারি মোবাইল চার্জ করার জন্য। আমরা ইচ্ছে মতো ভেরি স্টেবল ফিক্সড ফ্রিকোয়েন্সিতে একটা এসএমপিএস বানাতে পারি অথবা রিপেয়ার করতে পারি। এখন 1 নাম্বার পিন থেকে আমরা ভোল্টেজ তো মডিফাই করতে পারছি, কিন্তু অ্যাম্পিয়ারের জন্য ভেরিয়েবল কোথায় সেট করবেন? অ্যাম্পিয়ারের জন্য এখানে বাকি থাকলো 3 নাম্বার পিন। এই 3 নাম্বার পিনের কাজ হলো মূলত অ্যাম্পিয়ার কম বেশি করা। আপনি এখান থেকে চাইলে খুব সহজে আপনার এসএমপিএস এর অ্যাম্পিয়ার, ধরুন আপনি একটা পাওয়ার সাপ্লাই ডিজাইন করেছেন 10 অ্যাম্পিয়ারের, ওকে, 10 অ্যাম্পিয়ারের উপরে যদি কেউ নিতে চায় তাহলে এসএমপিএসটা বন্ধ হয়ে যাবে, অথবা বারবার আউটপুট অন হবে অফ হবে একটা সিগন্যাল দেবে, কিংবা কোনো ক্রমে এসএমপিএসটা শর্ট সার্কিট হয়ে গেল, শর্ট সার্কিট হয়ে গেলে যেন সেটা প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের জন্য আপনাকে এই 3 নাম্বার পিন ব্যবহার করতে হবে। 3 নাম্বার পিন কিভাবে ব্যবহার করবেন? এই 3 নাম্বার পিন ব্যবহার করার জন্য এখানে একটা রেজিস্টর ব্যবহার করতে হবে, এবং এই রেজিস্টর থাকবে মসফেটের 3 নাম্বার পিনের সাথে। এই পিনটাকে বলা হয় কারেন্ট সেন্স পিন। আমি আবারও ডায়াগ্রাম থেকে দেখাবো। এখানে যেমন 1 ভোল্টের এখানে যেমন 1 ভোল্ট চলে আসলে 1 ভোল্ট আসলে এই আইসিটা অফ হয়ে যায়, ঠিক একই রকমভাবে 3 নাম্বার পিন এখানে 1 ভোল্ট তৈরি করে। কিভাবে তৈরি করে? এসএমপিএস এর সাথে মানে যে মসফেটটা ব্যবহার করা মসফেটটা যে ব্যবহার করা হয় হাই ভোল্টেজ সেকশনে, সেখানে কিন্তু একটা বড় রেজিস্টর থাকে। রেজিস্টরটা বেশ বড় হয়ে থাকে। আমি রেজিস্টরটা দেখাই।
বেশ বড় এবং মোটা একটা রেজিস্টর ব্যবহার করা হয়। এই রেজিস্টরের মান খুব কম হয়, এটাকে শান্ট রেজিস্টর বলে। এই রেজিস্টরের মান খুবই কম হয়। এই রেজিস্টরের এই পাশে ব্যবহার হয়। আমি একটা মসফেট নিয়ে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। মসফেট, গেট, ড্রেন, সোর্স। বন্ধুরা এইবার খেয়াল করুন, এই যে 3 নাম্বার পিনের সাথে এবং 1 নাম্বার যে পিন, এটা হলো গ্রাউন্ড। আমি এখানে মোটামুটি ভাবে বানিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি, এই জন্য এরকম ভাবে বানিয়ে দিলাম। তো বন্ধুরা আপনি খেয়াল করে দেখুন, সরাসরি গ্রাউন্ড থেকে একটা শান্ট রেজিস্টর এবং শান্ট রেজিস্টরের পরে মসফেটের যে 3 নাম্বার পিন, এই 3 নাম্বারে ইনপুট হচ্ছে, তাই না? আর এই যে পিডব্লিউএম আউট লেখা আছে, পিডব্লিউএম আউট এটা চলে আসবে মসফেটের 1 নাম্বার পিনের সাথে। তাহলে আইসির 3 নাম্বার পিন থেকে এই যে একটা রেজিস্টার ইউজ করলাম, এই রেজিস্টারের মান কত হবে এটা নির্ভর করবে ক্যালকুলেশন অনুযায়ী। আমি সমস্ত ক্যালকুলেশনগুলো পার্ট 2-তে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। এবং এই শান্ট রেজিস্টরের আপনার আউটপুট কত ওয়াট, সে অনুযায়ী এই শান্ট রেজিস্টর সিলেক্ট করতে হয়। আর মসফেটের যে মধ্যেকার পিন, এই মধ্যেকার পিন চলে যায় সরাসরি ট্রান্সফরমারের সাথে। মনে করুন এটা ট্রান্সফরমারের, এটা কয়েল, এই যে আঁকা বাঁকা এটা হচ্ছে কয়েল, হ্যাঁ। আর এটা হলো সেই পজিটিভ লাইন, এটা হচ্ছে সেই পজিটিভ লাইন, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভটা দেখুন কয়েলের, সরাসরি কয়েলের সাথে আছে এবং এটা হচ্ছে গ্রাউন্ড। নেগেটিভটা যাচ্ছে কিভাবে, নেগেটিভটা যাচ্ছে আরেকটা বিষয়, আইসির যে 5 নাম্বার পিন, এই 5 নাম্বার পিন কিন্তু সরাসরি নেগেটিভের সাথে থাকবে। আইসির যে 5 নাম্বার পিন, আইসি থেকে যে 5 নাম্বার পিন, এটা হচ্ছে সরাসরি নেগেটিভ গ্রাউন্ডে থাকবে, অর্থাৎ হাই ভোল্টেজ 400 ভোল্টের ক্যাপাসিটরের গ্রাউন্ডে থাকবে। কিন্তু মসফেটের 3 নাম্বার পিন এটা সরাসরি গ্রাউন্ডে থাকবে না, এটা থাকবে একটা রেজিস্টর হয়ে। মিনিমাম একটা শান্ট রেজিস্টর থাকবে, যে মোটা রেজিস্টর, এটা 200 মিলি হতে পারে, 330 মিলি হতে পারে, এরকম টাইপ, 100 মিলি হতে পারে। অর্থাৎ এই রেজিস্টরের মান যত বেশি হবে, পজিটিভ ভোল্টেজ তত বেশি তৈরি হবে। এই যে এখানে যে 1 ভোল্ট প্রয়োজন, যেটা 3 নাম্বার কারেন্ট সেন্স পিন থেকে আসে, সেই ভোল্টেজটা বেশি তৈরি হবে যদি রেজিস্টরের মান বেশি হয়, এবং রেজিস্টরের মান যত কম তৈরি হবে আপনি লোড তত বেশি নিতে পারবেন। তো বন্ধুরা এটা হলো ইউসি 384243 এর ফুল এবং কমপ্লিট একটা সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটটা দিয়ে এসএমপিএস যে কোনো এসএমপিএস মেরামত এবং তৈরি পসিবল। আমি এটার ডায়াগ্রাম ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে এই ডায়াগ্রামটা সংগ্রহ করতে পারেন। এবং আপনারা যদি কিছু না বুঝে থাকেন, তাহলে আমার স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনি এই সার্কিটগুলো দিয়ে কোনো কিছু বানাবেন, ফেল করবেন না আশা করি। কারণ এই সার্কিটগুলো 100% টেস্টেড এবং আমি দীর্ঘদিন থেকে এই সার্কিটগুলো নিয়ে কাজ করি। তবে আপনারা কোনো কিছু তৈরি করবেন সেটা একেবারে নিজ দায়িত্বে এবং সাবধানতার সাথে, কারণ ইলেকট্রনিক্স কখনোই সহজ না, সেটা খুবই কঠিন এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর সতর্কতার সাথে কাজগুলো করবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এটা হচ্ছে আমি এর আগেও ভিডিও দিয়েছি, অনেকগুলো ভিডিও, তবে সেগুলো প্র্যাকটিক্যাল করে দেখিয়েছিলাম, বাট স্ক্রিনে এই ভিডিওটা পার্ট 1। এরকম ভিডিও আমি আরও বেশ কয়েকটা তৈরি করব, আশা করছি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়ার। এই আইসি দিয়ে কিভাবে আপনারা
শপ স্টার্ট বানাবেন, শপ স্টার্ট সার্কিট বানাবেন, বাক কনভার্টার বানাবেন, বুস্ট কনভার্টার বানাবেন এবং ফ্রিকোয়েন্সি কিভাবে ক্যালকুলেশন করবেন, এটার বিভিন্ন ধরনের ফিচার আছে। হ্যাঁ, ভোল্টেজ মোড, কারেন্ট মোড এগুলো কিভাবে প্রপারভাবে কাজ করানো যায়। এখানে আপনি গেট ড্রাইভার ট্রান্সফরমার কিভাবে ইউজ করবেন, আইসোলেটেড মসফেট ড্রাইভার, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। ট্রানজিস্টর দিয়ে কিভাবে বানাবেন, মসফেট দিয়ে কিভাবে সার্কিট বানাবেন, এইগুলা নিয়ে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।